আহ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইনোসেন্ট জনগণ থেকে সাবরিনা আছি আপনাদের সাথে। আহ আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু যদি কমেন্ট করে জানিয়ে দেন। অনেক ভাইয়ারা প্লাস আপুও দেখতে পাচ্ছি আমার সাথে লাইভে জয়েন হয়ে গেছেন। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। রাকিব হাসান ভাইয়া, হাই। হ্যালো ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ইমরান আহমেদ ভাইয়া, হাই। হ্যালো ভাইয়া, কেমন আছেন? সবাই কেমন আছেন? হুম, আপু অপূর্ব। না, আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটা বলেন। কেমন আছেন? কামরুল হাসান ডালিম ভাইয়া, ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়ায় ভালো আছি, ভালো থাকি সব সময়। আপনারা সবাই কেমন আছেন? বাবু বিন বাহার ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে ভাইয়া, কেমন আছেন? যারা আমাকে শুনতে পাচ্ছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কেমন আছেন, আপনার সবাই কেমন আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি গাজীপুর কাপাসিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া কামাল আহমেদ ভাইয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাউন্ড ওকে, ক্লিয়ার আছে। ওকে, তারপর সবাই ভালো আছেন? অনেকদিন পরে বোধহয় আমি আপনাদের সামনে সরাসরি চলে এসেছি। আশা করছি সবাই সবার জায়গা থেকে ভালো আছেন এবং গত লাইভে আমার সাথে যারা ছিলেন আশা করছি সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, ভালো থাকি সব সময়। কারণ আমি জানি আমার ভালো থাকা অনেক বেশি দরকার। আমার ভালো থাকার সাথে সাথে আমার অনেকগুলা ভাইয়া প্লাস আপুরা ভালো থাকে। সো এই জন্য আমি অলওয়েজ ভালো থাকি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কে জানি একটা বললো কিউটের ডিব্বা। নো, আমি কিউট না, আমি হচ্ছে ফিল্টার লাগাইছি, এই জন্য একটু কিউট লাগে। আচ্ছা যাই হোক, তারপর বলেন দেশের কি অবস্থা, কেমন হালচাল কাটাচ্ছেন আপনারা, কেমন এনজয় করছেন দেশের এক একটা মিমস। আমি আজকে লাইভে কেন এসেছি আপনারা হয়তো বুঝতে পারছেন, হয়তো বুঝে ফেলেন আমি কেন লাইভে আসি। তো আজকের লাইভটা আমি এসেছি মূলত আমাদের সচিবালয়ে যে আগুন লাগানো হয়েছে সেটা নিয়েই কথা বলার জন্য। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট করছেন, অনেকে তাদের মত প্রকাশ করছেন। আমাদের সমন্বয়ক গোষ্ঠী যারা আছেন তারা তো ডিরেক্ট আঙুল তুলছেন আওয়ামী লীগের উপরে। সো এরা তো আসলে কি বলবো, এদের তো মাথা ঠিক নেই। এরা এক এক সময় এক একটা মিমস তৈরি করে, এক একটা কথা বলে। তাদের ওইটা নিয়ে আমার কোনো সে নাই, কারণ ছাগলে অনেক কিছুই খায়, এটা নিয়ে আমার কোনো সে নাই। পাগলেও অনেক কিছু বলে। তবে ওনারা যে বলছে, যে ওনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি আমি আপনাদের সবাইকে শুনিয়ে, যে ওনারা যেভাবে আওয়ামী লীগের উপরে আঙুল তুলছে সেইভাবে কিন্তু আমরাও পারি তাদের উপরে আঙুল তুলতে। আমরা যদি এখন বলি যে এতগুলো মন্ত্রণালয় থাকতে শুধুমাত্র আসিফ নাহিদের মন্ত্রণালয়টাই কেন পুড়লো, তাদের ওখান থেকে সব কিছু কাগজপত্র নথিপত্র সব পুরে ছাই হয়ে গেল কি কারণে? একটা জায়গায় শর্ট সার্কিট হয়েছে, একটা জায়গায় ধরে নিলাম আগুন লেগে গেছে, কিছু একটা হয়েছে, বাট সেটা একটা ভবনের একটা তলার দুইটা কর্নারে আগুন লেগেছে। আসিফ এবং নাহিদের যে মন্ত্রণালয় তারা যেখানে বসেন সেখানেই আগুন লেগেছে এবং সেখান থেকেই আগুনের উৎপত্তি হয়ে পুরো 7, 8, 9 তলা পুড়ে ছাই হয়ে গেছে। আবার ওনারা বলছেন যে আওয়ামী লীগের দোসররা লাগিয়েছেন, যখন তারা হচ্ছে নথিপত্র চেয়েছেন তখন নাকি আওয়ামী লীগের দোসররা তারপরে নথিপত্র চাওয়ার পরেই আগুন লাগিয়ে দিয়েছেন। কেন? সেখানে কি নাহিদ এবং আসিফের কোনো নথিপত্র নাই? সেগুলা পোড়ানোর কোনো চিন্তা ভাবনা তাদের থাকতে পারে না? তারা নিজেরা সেই আগুনটা লাগাইতে পারে না? যেখানে আসিফ এবং নাহিদের পরিচয় দিয়ে সচিবালয়, যেখানে গেট পাস তো দূরের কথা, মানে যারা ওখানে ইন করে তাদেরও আরো 2 দিন আগে থেকে গেট পাস করানো লাগে, তাদের ফোন নাম্বারের কোডের মাধ্যমে, ওটিপির মাধ্যমে, বিভিন্নভাবে যেখান থেকে সেখানে আসিফ এবং নাহিদের কাছে অনবরত তাদের সাঙ্গপাঙ্গরা গিয়ে ঢুকে পড়তে পারে শুধু তাদের পরিচয় দিয়ে।
আসিফ এবং নাহিদের পরিচয় দিয়ে তাদের সাঙ্গপাঙ্গরা গিয়ে অনায়াসেই সেখানে ইন করতে পারে। সো সেখানে যে আসিফ এবং নাহিদ আগুনটা লাগায় নেয় তাদের অপকর্মগুলা লুটপাট করার জন্য, সেটা কে খতিয়ে দেখবে? গত বুধবার আগুন লেগেছে, যেখানে গত বুধবার আগুন লেগেছে, আজকে শুক্রবার, মাঝখানে বৃহস্পতিবার গেল, আজকে শুক্রবার গেল, এখন পর্যন্ত যেটা সচিবালয়, যেখান থেকে পুরো বাংলাদেশটাকে কন্ট্রোল করা হয়, সেখানে আগুন লেগেছে, সেটার এখন পর্যন্ত 2 দিন পার হয়ে গেছে, কোনো সুষ্ঠু কোনো তদন্তই খুঁজে বের করতে পারে নাই। এত ব্যর্থতা কেন? আওয়ামী লীগ লাগাইছে, বুঝলাম আওয়ামী লীগের দোসররাই লাগাইছে, এত ব্যর্থতা কেন? যেখানে 19টা ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, সেখানে মন্ত্রণালয় পুরো ছাই হয়ে যাচ্ছে, সচিবালয় ছাই হয়ে গেল, সেখানে আগুন নিভাইতে পারছে 6 ঘন্টা পরে। কেন? লাগাইছে আওয়ামী লীগ, আপনাদের কথা মানছি, আপনারা কি করলেন বলেন? আপনারা কি আমার সাথে সবাই একমত? ওনারা কি করলো? আওয়ামী লীগের দোসররা আগুন লাগায় দিছে, বাট আপনারা কি করলেন? আপনারা কেন 6 ঘন্টা পরে আগুন থামাইতে পারছেন? আপনারা কেন 19টা ইউনিট কাজ করার পরেও আপনাদের 6 ঘন্টা লাগছে সচিবালয়ের আগুন নিবানোর জন্য? কি কারণ ছিল এটার পেছনে? এখন পর্যন্ত 2 দিন পাস্ট হয়ে গেল, এখন পর্যন্ত আপনারা সুষ্ঠু কোনো তদন্তই খুঁজে বের করতে পারেন নাই যে কিভাবে আগুনটা লাগলো। তাহলে আপনারা কার চুল ফালান? কার চুল ফালাচ্ছেন? যেখানে বসে বসে পুরো দেশটাকে কন্ট্রোল করছেন, সেখানে কার চুল ফালাচ্ছেন? এগুলো বলতে গেলেই আমি হয়ে যাব আওয়ামী লীগের দোসর। যে বলবে সেই হয়ে যাচ্ছে আওয়ামী লীগের দোসর। মানে ওদের মন মতো কোনো কথা না হলেই সেই আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছে, সেই চামচামি করছে, সেই দালালি করছে। ভাই, যদি আমি সত্য কথা বলে যদি আওয়ামী লীগের দোসর হই, আওয়ামী লীগের দালাল হই, তাহলে তো সার্জিস আলম আমার বাবা। মানে আমি যদি আওয়ামী লীগের দোসর হই, দালাল হই, তাহলে তো আমার বাবা হচ্ছে সার্জিস আলম, কারণ ওকে দেখে আমি শিখেছি পা কিভাবে চাটতে হয়। ও তো পা চেটে চেটে আসছে, আওয়ামী লীগের পা চাটছে না। এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাহলে আমরা কার পা চাটতেছি? আমাদের যদি পা চাটা স্বভাবই থাকতো, তাহলে তো সার্জিস তোমার পা চাটতে যাইতাম, বাট তোমাকে তো গোনায়ও ধরি না, তুমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের পা চাটছো, এরপরে হচ্ছে ডক্টর ইউনূসের কাছ থেকে কোটি কোটি টাকা হাতাইছো, এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে কথা বলে এখন তুমি দেশের রাষ্ট্র নায়ক হয়ে যাচ্ছ, নিজেকে নায়ক হিসেবে পরিচয় করাচ্ছ। এক একজনের কত ক্ষমতা, তারা বৈষম্য দূর করেছে, তারা এই করেছে, তারা সেই করেছে। আমরা দেখতে পাচ্ছি শুধু সমন্বয়কদের মুখেই আমরা শুনতে পাই যে সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করছেন মিডিয়ারা। মিডিয়া হচ্ছে সব থেকে বেশি স্বাধীন হয়েছে, তারা নিজেদের মত প্রকাশ করতে পারছে, তারা টিভি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে পারছে, আমাদেরকে সাধারণ জনগণকে দেখাতে পারছে। অথচ তারা সমন্বয়ক হাসনাত, তিনি সময় টিভিতে গিয়ে 10 জনার লিস্ট ধরায় দিয়ে আসছে যে এই ধরেন 10 জনার লিস্ট, এই 10 জনকে চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে যখন এটা নিয়ে কথা হলো, তখন খাড়ার উপরে অস্বীকার। মানে কি পরিমাণ লজ্জাহীন, কি পরিমাণ মূর্খ একটা ছেলে, যে কিনা মূর্খ উচ্চারণ করতে যায় বলে মূর্খ। এই ছেলের ঢাকা ভার্সিটির মতো জায়গায় পড়াশোনা করে, সেই ছেলে মানে খাড়ার উপরে মিথ্যা কথা অস্বীকার, যে সে এইসব বলেই নাই। সময় টিভির মালিকের সাথে সে দেখা করতে গিয়ে সে 10 জনার লিস্ট ধরায় দিয়ে আসছে, এই 10 জনকে বাদ দিতে হবে। বিকজ অফ কি? কারণ এই 10 জন তার মন মতো কথা বলে নেই। এখন তার মন মতো কথা না বললেই সে বরখাস্ত হতে হবে, মানে চাকরি থেকে বহিষ্কার হতে হবে, বরখাস্ত হতে হবে। হাউ? তুমি কে? এটার জন্য আসছো? এটা করতে আসছো? নিজেরা দল গঠন করতেছো, এই করতেছো, দেখবো তো কত লাখ ভোট পাও, সেটা দেখা যাবে। চোর তো সারা জীবন শেখ হাসিনাকে বলছো, এবার না হয় দেখবো যে তোমরা সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে কিভাবে জয়ী হও। ইয়েকে দেখলাম, কি জানি, হান্নান উনি বলছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় মানে আওয়ামী লীগকে নির্বাচনই করতে দিবে না। ভাই, তুমি কে? তুমি কে? তুমি কে? আমার প্রশ্ন হচ্ছে হান্নান তুমি কে? ওকে প্রশ্ন করছে নিকন,
সাংবাদিক, উনি প্রশ্ন করেছেন যে আপনি যখন আপনার এলাকায় গিয়েছেন সমাবেশে, তখন আপনাকে আপনার জন্য তোরঙ্গ বানানো হয়েছে 12টি, কেন? উনি ওইটার কোনো প্রশ্নের জবাবই দিল না। সে ঘুরায়া পেঁচায় নিয়ে গেল আওয়ামী লীগকে সে নির্বাচনই করতে দিবে না। ভাই, কে তুমি? কি একটা অবস্থা দেশের মধ্যে, মানে ওর মতো কথা বলতে হবে, ও যেটা বলতেছে সেটাই বলতে হবে, হ্যাঁ এটাই রাইট। দেশের সংস্কারের নামে দেশটাকে তলায় দিতেছে, চুরি করে লক্ষ কোটি টাকার সম্পদ 4 মাসেই গুছায় ফেলছে, এখন সেগুলো নিজেরা পুড়ে ফেলছে, পুড়ে ফেলেও দোষ দিচ্ছে আওয়ামী লীগের উপরে, মেনে নিচ্ছি আওয়ামী লীগ করেছে, তোমরা কোন বালডা ফালাইছো? 6 ঘন্টা কেন লাগাইছো আগুনটারে নিয়ন্ত্রণ করতে? সচিবালয়ের মতো, মানে সচিবালয়ের জায়গায় আগুন লাগে, সেটা নিভাইতে তোমাদের 6 ঘন্টা টাইম লাগে, তাহলে তোমরা করছো কি? তোমরা ক্ষমতায় আসছো 4 মাস হইছে, এখন বলো তোমরা আওয়ামী লীগের অমুক এইটা করছে, তুমুক এইটা করছে, তোমরা নথিপত্র চেয়েছো, এই করেছো। 4 মাস কি করছো? 4 মাস পরে তোমাদের মনে পড়ছে যে আওয়ামী লীগের দোসররা এখনো সচিবালয়ে? এটা 4 মাস পরে মনে পড়ছে? 4 মাস আগে কেন মনে পড়ে নাই? চুরি করা হয়ে গেছে, এখন মনে পড়ছে 4 মাস পরে। এখন সবগুলো পুড়ে ফেলে আওয়ামী লীগের উপরে দোষ তো দেয়াই যায় যে আমরা নথিপত্র চেয়েছি তাই ওরাই আগুন লাগাই দিছে। তো এখন তদন্ত করে বের করো। এক একটা চেহারা দেখলে আসে কান্না। এরা আবার রাহাত ফাতেহির অনুষ্ঠানে গিয়ে ফার্স্ট কাতারে বসে, লজ্জা লাগে এগুলা চেহারা দেখলে। এক একটা টোকাইয়ের মতো চেহারা, এরা বসে উশৃঙ্খলাগিরি করে। মানে আজ পর্যন্ত এই যে দেখবেন কি ওই যে মেয়েগুলা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, একটাও ভদ্র ফ্যামিলির, একটা চরিত্র ঠিক আছে, ভদ্র ঘরের সন্তান মনে হয়? বিয়ে করবেন আপনারা এই টাইপ মেয়েদেরকে? এরা সমন্বয়ক হয়, এরা মুক্তিযোদ্ধা হয়, এরা আবার অভিনেত্রীও হয়। দেশটা কোথায় গিয়ে তলাইছে। এখন ছোট ছোট ব্লাউজ পরতাম, শর্ট জামা কাপড় পরতাম, নাভি বের করে কাপড় পরতাম, তাহলে এক একটা ভাইয়ার কাছে আমাকে খুব ভালো লাগতো, তাহলে আমাকে বাহাবা দিত। এখন এক একটা ভাইয়ারা আমাকে গালাগালি করে, বিকজ অফ আমি তো তাদের মতো না, এই জন্য আমাকে গালাগালি করে, যা খুশি তাই বলে গালাগালি করে। আমার নেত্রী নাকি বিদেশ গেছে, আমার নেত্রী নাকি এই করছে সেই করছে, এরে খুশি করে তারে খুশি করে, আমি নাকি তারে খুশি করি, আমি নাকি খাটকা পাই, এই করি সেই করি। লজ্জা লাগে না আপনাদের এগুলা বলতে? মা বোন নাই ঘরে? মা বোন নাই? আপনাদের মুক্তিযোদ্ধা হইতাম যদি আমি ওই শর্ট জামা কাপড় পরে আপনাদেরকে দেহ দেখাইতে পারতাম, তাহলে আমি আপনাদের কাছে বাহাবা পাইতাম। আমি তো সেটা পারি না, আমার ফ্যামিলি তো সেই শিক্ষা আমাকে দেয় নাই। এই জন্য আমি আপনাদের কাছে আপনাদের মুক্তিযোদ্ধা হইতে পারি নাই। মাফ চাই ভাই, আপনাদের মুক্তিযোদ্ধা হওয়ার কোনো ইন্টারেস্ট আমার নেই। আপনারা নিজের চক্রায় তেল দেন। শেখ হাসিনা সরকারকে নামাইছেন, মেনে নিচ্ছি, স্বৈরাচার ছিল, এটা ছিল সেটা ছিল, চোর ছিল, খুনি ছিল। আপনাদের মতে আপনাদের 2000 শহীদদেরকে নাকি খুনি করে ফেলছে। 2000 যে আপনারা একদিনের মধ্যে 5ই আগস্টে যে আপনারা 5000-এর উপরে মানুষ মেরে ফেলছেন, এটার বিচার আজ পর্যন্ত নাই, কোনো বিচার নাই। এই দেশে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়। এখন নাম হয়েছে কি, উনি 9টা মামলার আসামি। ভাই উনি মুক্তিযোদ্ধা, উনি 9টা মামলার আসামি হয়ে গেছে। উনি খুন করেছে, উনি চুরি করেছে, এই করেছে সেই করেছে। মুক্তিযোদ্ধা একজন আমাকে কমেন্ট করেছে, মুক্তিযোদ্ধা হইলেই তো সে ফেরেস্তা হয় না, 9টা মামলার আসামি। ভাই 9টা মামলার আসামি মুক্তিযোদ্ধা হইলেই যদি ফেরেস্তা না হয়, উপদেষ্টা হইলে ফেরেস্তা হয় কিভাবে? ডক্টর ইউনুস কিভাবে এসেই তার নিজের নামের মামলাগুলো উঠায় দিছে? খতিয়ে দেখছেন একবারও যে আসলেই সে চোর কিনা? দেখেন নাই তো খতিয়ে যে আসলেই সে চোর কিনা। এগুলো নিয়ে তো প্রশ্নও তোলেন নাই যে আপনি উপদেষ্টা হয়েছেন তাই কি আপনি ফেরেস্তা হয়ে গেছেন নাকি? আপনার নামে মামলাগুলো কিভাবে উঠান? 666 কোটি টাকা চুরি করে নিয়ে দেশের কর ফাঁকি দিয়ে নিয়ে ভাগছেন, আপনি কিভাবে মামলা উঠান? প্রশ্ন করছেন একবারও? দেশকে ভালোবাসেন না, ভালোবাসেন ক্ষমতাকে ভালোবাসেন। দেখবো তো বিএনপি কিভাবে ক্ষমতায় আসে। রাজনৈতিক দল গঠন করছে না ছাত্ররা, জনশক্তি, দেখবো বিএনপিরা কিভাবে ক্ষমতায় আসে। আপনাদেরকে ধরে ধরে পিটাচ্ছে না, বিএনপিদেরকে পিটাচ্ছে না, দেখা যাবে। আওয়ামী লীগ না আসুক, দেশের মানুষ দেখুক আওয়ামী লীগ কি আর আপনারা কি। আপনাদের চরিত্র অলরেডি মানুষ জানে। আপনারা যত বড় বড় বয়ান দেন না কেন
যে সচিবালয়ে আগুন লাগাইছে, নথিপত্র পুড়ছে, সবাই বোঝে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সার্জিস আলম একটা বক্তব্যে বলছিল উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে যে দেশের সংস্কার হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, ওনাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, এই করছে সেই করছে, শেখ হাসিনা সরকারকে গদি থেকে নামাইছি, আপনাদের অফিস ধ্বংস হইতেও সময় লাগবে না। এই ভিডিওটা আপনারা দেখছেন? আমি আজকে সারাদিন খুঁজেও এই ভিডিওটা পাই নাই। আমি যখন লাইভ করব ভাবলাম, এরপরে সেই ভিডিওটা আমি অনেকবার খুঁজেছি, আমি কোথাও পাই নাই সেই ভিডিওটা। অথচ আমি এই বুধবার আগুন লাগার আগেই আমি এই ভিডিওটা দেখেছি, বাট আমার ব্যাড লাক যে আমি ভিডিওটা সেভ করে রাখি নাই। আমি এখন সেই ভিডিওটা কোথাও পাচ্ছি না। যে আপনাদের অফিস আর অফিস থাকবে না, এটা উপদেষ্টাদেরকে বলছে, তাহলে আগুনটা কিভাবে বুঝবো যে সার্জিস লাগায় নেই? আপনারা স্পষ্ট তো, সব জায়গায় তো, মিডিয়ায় তো স্পষ্ট, যেখানে আগুন লেগেছে, যেখানে ওই ফায়ার সার্ভিসের কর্মী মারা গেল, সেইখানেই কি সমন্বয় হাসিব দাঁড়ায় ছিল, যে কিনা মেট্রো রেলে আগুন লাগাইছে, নিজের মুখে স্বীকার করছে। যে পুলিশ মারছে সে নিজের মুখে স্বীকার করছে, ডিরেক্ট বলছে পুলিশ না মারলে, মেট্রো রেলে আগুন না লাগাইলে এই স্বাধীনতা অর্জন হইতো না। সেই ছেলে এত গভীর রাতে, রাত 2টা বাজে, সে সচিবালয়ের সামনে কি করছিল? আগুন নিভানো, আগুন দেখতে গেছে না? এখন প্রশ্ন করলেই বলবে যে বাসা কাছে, এই কাছে সেই কাছে আগুন লাগছে, সেটা দেখতে গেছিলাম। সন্ত্রাসীরা আগুন দেখতে যায়? বাংলার মানুষ বোঝে, এখন বোঝে যে আপনারা কি শুরু করছেন। আপনাদের নেতারা দেখি হারপিক দিয়ে দাঁত ব্রাশ করতে করতে চুরি করে নিয়ে ভাগে, বাসা ভাড়া দেয় না, বাইন্দা রাখে, এই করে সেই করে। আপনাদের নেতারা দেখি হুমকি দিয়া বলে না আমি হুমকি দেই নাই। লজ্জা লাগে না? নেতা মানেন যাদেরকে, তাদের চরিত্র ঠিক নাই, লজ্জা লাগে না? কনসার্টে গিয়ে ঘষাঘষি করে, লজ্জা লাগে না আপনাদের এগুলা দেখতে? ছি ছি, লজ্জা, ঘৃণা লাগে। আপনাদের নেত্রীরা উলঙ্গ হয়ে সিনেমা করে, উলঙ্গ হয়ে বিড়ি টানে, সিগারেট টানে, লজ্জা লাগে না? ছি, আপনাদের রুচির উপরে বমি করতেও 100 বার ভাববো। পরিকল্পিত না ভাইয়া, আপনি কি মনিরুজ্জামান ভাইয়া, অগ্নিকাণ্ডটা পরিকল্পিত না, সুপরিকল্পিত। শুধু পরিকল্পিত না, সুপরিকল্পনা করে অগ্নিকাণ্ডটা করানো হয়েছে। এখন কি চাপাইছে? যেদিনই বলেছে নথিপত্র, আওয়ামী লীগের ওই এই সেই নথিপত্র লাগবে, সেটার ঘোষণা দিয়েছে, পরের দিনই আগুন লেগেছে। কেন ভাই তুমি এই কথা কেন বলো? আমি যদি এখন বলি যে সার্জিস যেদিন বলেছে যে আপনাদের অফিস থাকবে না, তারপরের দিনই আগুন লেগেছে, তুমি কি জবাব দিবা? অবশ্য আমার কথা তো তোমার পর্যন্ত যায় না। তোমার পর্যন্ত যদি যাইতো তাহলে আমি অনেক খুশি হইতাম যে তুমি শুনতা যে তোমাকে ঘৃণা করে মানুষ। দেশের একটা উন্নতিও করতে পারো নাই, সংস্কার করতে নাকি অন্তর্বর্তীকালীন সরকারকেই দরকার, এছাড়া আর কেউ নাই, যোগ্য কেউই নাই এই দেশে। দেশের সংস্কার করার জন্য যোগ্য কেউ নাই, শুধু আসিফ, নাহিদ আর তাদের মুরব্বী আছে। মহাশয়, দিন ঘনায় আসছে, গুনতে থাকেন, কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। দেশের মানুষ বুঝে। একটা রিকশাওয়ালার মুখে গিয়ে কথা শুনেন, আপনাকে থু দেয়। যাই হোক, আপনাদের কমেন্ট পড়ি। একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সবাই পালানোর রাস্তা খুঁজে পাবে না ভাই। পালানোর রাস্তা যাবে কোথায় এটা খুঁজে পাবে না। এখন সেই ওরা তো বোঝে ভাই, নিচে নিচে তো নিজেদের কলিজা তো হাতে নিয়ে ঘুরে। রাস্তায় নামো না তোমরা, গাড়ি ছাড়া নামো। একজনকে দেখলাম কি 6 দিনে 28 বার হেলিকপ্টার। ভাই যত শখ আছে পূরণ করে নাও, আওয়ামী লীগের লাগবে না, বিএনপিরাও তোমাদেরকে। সে 150 টাকা দামের দিতে গেছে, কম্বল শীতার্থদের মাঝখানে সে শীত বস্ত্র বিতরণ করে। সে শীত বস্ত্র বিতরণ করতে গিয়েছে হেলিকপ্টারে করে। ওফ, লক্ষপতির ছেলে, কোটিপতির ছেলে, তারা তো মাটিতে পাই দেয়নি ছোটবেলা থেকে, কিভাবে হেলিকপ্টার ছাড়া চলাফেরা করবে? আপনারা কি যে বলেন না, ফকিন্নি।
মালয়েশিয়া থেকে দেখছি অনেক ভালোবাসা সব সময়। রিফাত ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। প্রবাসী যারা আছেন তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, আমি জানি। হাম, আপু ছিটা আবার শুনতে চাই না ভাইয়া, বেশি বেশি বললে আবার মজা থাকবে না। যেখানেই থাকেন নিরাপদ থাকবেন। কামরুল হাসান ডালিম ভাইয়া, ভাইয়া দোয়া করবেন আমার জন্য, আমার জন্য দোয়া করবেন। এখন আর নিরাপদে থাকতে হয় না। দেখেন না, এক একজনের নামে মামলা নাই, তারপরও অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। আমার 14 গোষ্ঠীতে খুঁজেও কোনো নেতা নেত্রী পাবে না, তারপরও কবে শুনবেন যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, নাম দিয়ে দিবে কি ছাত্রলীগের উমুক তুমুক তুমুক, অথচ আমার 14 গোষ্ঠীতেও কেউ নেই। আবার দেখা হবে রাজপথে, জয় বাংলা, অবশ্যই দেখা হবে। মানুষ এরকম গণ অভ্যুত্থান আবার ডাকবে, জাস্ট টাইম কয়েকটা যেতে দেন না। বিএনপির যারা আছেন তারা খুব মজা নিচ্ছেন, নেতা নেত্রীরা মাঠে নাই, এই নাই সেই নাই, তোমরা চিল্লাইতেছো, এই করতেছো সেই করতেছো। ভাই তোমরা 16 বছর চিপায় ছিলা, আমাদের তো 16 মাসও হয় না এখন পর্যন্ত, যাইতে দাও কিছুটা সময়। তোমাদের মতো তো মাথায় গোবর নিয়ে আওয়ামী লীগ ঘোরে না। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী শিক্ষিত, তারা শিক্ষিত মেধা দিয়েই প্ল্যান করে। তোমাদের মতো গোবর মাথায় নিয়ে ঘোরে যে নামবো রাস্তায় আর পিটায়া দুই দুই চারটা লাশ ফলায় মানুষকে দেখাবো যে হ্যাঁ আমরা খুব পারছি। সৌদি আরব থেকে দেখছি, আপনার জন্য দোয়া। থ্যাংক ইউ ভাইয়া, বাবু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সৌদি আরব থেকে আবু সাইদ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকের কমেন্ট পড়তে পারি না, অনেকের কমেন্টের রিপ্লাই করতে পারি না, এই জন্য আপনারা অনেক বেশি রাগ করেন আমার উপরে। বাট কেন ভাই, আমি তো মানুষ একটা, আমি ছোট্ট একটা মানুষ। দেখেন আমি সত্যি ছোট্ট একটা মানুষ, আমি এত সময় পাই না। আমার অফিসের কাজ, বাসা, আমার ফ্যামিলি, আমার বাবা মা, জানেন আপনারা আমার বাবা অসুস্থ। সো বাবার কাছে অনেক বেশি সময় দিতে হয়েছে আমার বিগত অনেকটা দিন যাবত। এখন কয়েকটা দিন ফ্রি আছি। আজকেই বাবা মাকে হচ্ছে সকালবেলা গাড়িতে উঠায় দিছি, ওনারা বাড়িতে চলে গেছেন। সো এখন একটু ফ্রি আছি, এই জন্যই ভাবলাম আজকেই যেহেতু ফ্রি আছি আজকেই লাইভটাতে আসি। সো আমি তো একটা মানুষ না, আমার অনেকগুলো কাজ থাকে, অফিস থাকে, নিজের একটু টাইম নিজে নিজে একা একা থাকতে হয়, ভালো লাগে। ফ্যামিলি আছে, ফ্যামিলিকে সময় দিতে হয়। তাছাড়া এত কমেন্ট, এত ভালোবাসা আপনাদের, আর সবাইগুলো কি পড়া সম্ভব বলেন? তারপর আমি যাদেরগুলো পড়তে পারি না তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, আর যাদেরগুলো পড়ে ফেলি তাদেরগুলো তো পড়েই ফেলি, রিপ্লে করেই ফেলি। আর যাদেরগুলো পড়ি না তারা ভাববেন না যে আপনাদের প্রতি ভালোবাসা কম, আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। যাই হোক, অনেক কমেন্ট আসতেছে, অনেক। আপু সব সময় তোমার পাশে আছি, তুমি একজন বঙ্গবন্ধুর আদর্শ নেত্রী। ভাই আমি নেত্রী কিনা জানি না, আমার নেত্রী টেত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই, কোনো শখ নেই। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন, এবং আমি যেটা চাই, আমার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আপনারা যেন হাত পা গুটায় বসে না থাকেন। আমি একটা মেয়ে হয়ে যদি পারি, আমার যদি কলিজার মধ্যে এত সাহস থাকে, তাহলে আপনাদেরও অবশ্যই সাহস থাকবে। আমি চাই শুধুমাত্র এই ছোট্ট বোনটার দিকে তাকায়া আপনাদের সাহস অনেক বেশি বেড়ে যাক, এবং আমি সেটা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে আমাকে দেখে অ্যাটলিস্ট আমার 10-20 হাজার ভাইয়ারা, 10-20 হাজার ভাইয়ারা, আপুরা অনেক বেশি সাহস পেয়েছে, অনেক বেশি। এটা আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি যে হ্যাঁ, এতটুকু আমি একটা দলের জন্য করতে পেরেছি। সো আমি গর্বিত, আমি আমি এই দলটাকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শেখ হাসিনাকে ভালোবাসি। বাট জাস্ট এই দুইটা মানুষের জন্য আমি এই দলটাকে ভালোবাসি। বাট আদারওয়াইজ অন্যান্য নেতারা কি করেছে না করেছে আমি জানি না। তবে হ্যাঁ, শেখ হাসিনা দেশের জন্য উন্নতি করেছে, এটা কেউ যদি মুখে স্বীকার না করে তারপরও মনে মনে স্বীকার করতে বাধ্য, মনে মনে বলতে বাধ্য। আর যারা বলে না তারা তো আই থিঙ্ক মানুষের কাতারে পড়ে না। সো যাই হোক, তবে শেখ হাসিনা সরকার পচে গেছে তার কিছু নেতাকর্মীদের জন্য, কিছু নেতাকর্মীদের জন্য আসলেই পচে গেছে। কিছু নেতাকর্মীরা টাকার বিছানায়ও ঘুমাইছে। আমরা যদি দেখি সালমান এফরে, যে তিনি টাকার বিছানায় ঘুমাইছে, এদের মতো নেতাদেরকে না, মানে কি বলবো, এদের মতো ওদের যে কি করা উচিত, এদের আসলেই খুব টাইট ভাবে এদেরকে সাজা দেওয়া উচিত। তবে এখন সাজা তো আসলে এটা হচ্ছে, এখন যে সাজাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জাস্ট নিজের পার্সোনাল ক্ষোভ মিটানো, এছাড়া আর কিছু না, দেশের জন্য না, দেশকে ভালোবেসেও না।
নিজের পার্সোনাল ক্ষোভ মিটাচ্ছে আমাদের মহাশয়। সো যারা এরকম কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যাদের জন্য দল পড়ছে, দেশ পড়ছে, তাদের সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা অনেক বেশি দরকার। তাতে পুরো জাতিটাই দেখবে, পুরো জাতির কাছে একটা শিক্ষা হওয়া উচিত। বাট সেই শিক্ষাটা দেওয়ার মতো কেউ নেই। যারা ক্ষমতায় আসছে তারা বড় বড় খুব চাপা মেরে আসছে ক্ষমতায় এখন, কিন্তু তারা এখন নিজেদের পুটলি গুছানো ছাড়া আর কিছুই করতেছে না দেশের মানুষের জন্য। দেশের মানুষ খেয়ে আছে না মরে আছে সেখানে তাদের কোনো হুঁশ নাই, কোনো কিচ্ছুই তাদের যায় আসে না। তারা নিজেদের নিয়েই ব্যস্ত আছে আর শুধু গল্প শোনাচ্ছে দেশ সংস্কার হচ্ছে, বাট কোথাও দেশও সংস্কার হচ্ছে না, রাষ্ট্র সংস্কার হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। শুধুমাত্র আওয়ামী লীগ নিধন হচ্ছে। আওয়ামী লীগের মানে তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তারাই আওয়ামী লীগ হচ্ছে। সে রিক্সাওয়ালা হোক, অটোওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যেই হোক সেই হচ্ছে এখন আওয়ামী লীগ। সো এখন অলরেডি দেখবেন 90% মানুষ দেশের আওয়ামী লীগ হয়ে গেছে তাদের মতেই। সুষ্ঠু একটা নির্বাচন যদি দেয় তাহলে আওয়ামী লীগের কাছে ভরা ডুবি হবে প্রত্যেকটা জনশক্তির। সো যাই হোক, আন্দোলন কবে থেকে শুরু হবে? ভাইয়া একটু সময় যেতে দেন, হ্যাঁ, এত পাগল হওয়ার কিছু নাই। যাক, কয়েকটা দিন, কয়েকটা দরকার হলে কয়েকটা মাস, দরকার হলে 2-4 বছর দেশের মানুষের বোঝা উচিত যে তারা কি করছে, তাদের জন্য কে কেমন, এটা দেশের মানুষের দেখা উচিত, বোঝা উচিত। আওয়ামী লীগ তো 2-4 বছরে আর আসবে না, 2-4 বছর 5 বছরে আসবে না, এটা বলেও লাভ নেই। সো আপনারা দোয়া করেন যাতে পরবর্তী নির্বাচনে ক্ষমতায় বিএনপি যায়। দেখবে, দেশের জনগণ দেখবে। তোমার পাশে আছি নাজমুল শেখ, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের ঝালকাঠির আমির হোসেন টাকার উপর ঘুমাইছে, দলের জন্য কিছু কাজ করে নাই। ভাইয়া অনেক আছে, অনেক আছে। এই জন্যই আমি একটা পোস্ট করেছিলাম অলরেডি যে আওয়ামী লীগ তো শুধুমাত্র তাদেরকেই মনে রাখবে না যারা দলের মানে আওয়ামী লীগ তাদেরকেও মনে রাখবে যারা দলের হয়ে 16 বছর খাইছে, এখন দলের হয়ে কথা বলার সাহস পায় না। সো এগুলো করা উচিত আওয়ামী লীগের, এখন অ্যাটলিস্ট বেছে বেছে দল গঠন করা উচিত। করবে, সেটা করবে, কারণ শেখ হাসিনা তীক্ষ্ণ বুদ্ধির, তীক্ষ্ণ মেধাবী, উনি প্রচন্ড মেধাবী। কারণ একটা মহিলাকে আটকানোর জন্য সারা দেশ উঠে পড়ে লেগেছে, একটা মহিলার পিছনে সারা দেশ, যেখানে আপনি আমি হলে যে মহিলার পুরো ফ্যামিলিটাকে গায়েব করে ফেলেছে, পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করে দিছে, আপনি আমি হলে আসলে হয়তো বাঁচতামই না। সেখানে তো একা একা একটা মানুষ নেই, চাচা নেই, ভাই নেই, বাবা নেই, সবাইকে মেরে ফেলেছে। সেখানে দেশে এসে দেশের হাল ধরা, নির্বাচন করা, বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশকে গঠন করা, এগুলা সো টাফ, সো টাফ, মানে সো টাফ না, আরো যদি বেশি কিছু থাকে সেটাও। এটা বিশ্বের কাছে বিরল যে একটা মহিলা মানুষ হয়ে কিভাবে দেশটাকে ধরে রাখছে, কিভাবে দলটাকে ধরে রাখছে। শেখ হাসিনা না থাকলে হয়তো তখন আওয়ামী লীগ দলটাই মুছে যেত, বাট এটা সে ধরে রেখেছে কারণ সে প্রচন্ড মেধাবী একজন মহিলা, প্রচন্ড মেধাবী। সো তার খেলা দেখেন তিনি কি করে। তিনি যেহেতু জীবিত আছেন এটাই আলহামদুলিল্লাহ যে তিনি জীবিত আছেন, সুস্থ আছেন। সো দেখা যাক তিনি কি করেন। অবশ্যই এমন কিছু করবেন যেটা সারা বিশ্বের কাছে তাক লেগে যাবে। সো শূন্য থেকেই শুরু, আমরা না হয় ভাববো যে আমাদের শূন্য থেকেই শুরু হবে, আবার একটু ধৈর্য ধরতে হবে। আপনারা আবার গিয়ে আমার অনেক বন্ধু বান্ধবীর মতো ওই দলে নাম লেখায় বইলেন না যে এতদিন চাপে পড়ে আওয়ামী লীগ করছি। আমাদের সার্জিস তো চাপে পড়ে আওয়ামী লীগ করতো। হলে থাকতে হলে নাকি আওয়ামী লীগ করতে হবে, হলে থাকতে হলে নাকি বলতে হবে আমার বঙ্গবন্ধু, আমার নেতা আমাকে শিখিয়েছে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। দালালরা যদি আবার মানুষকে, অন্য মানুষকে বলে দালাল, তখন কেমন লাগে বলেন? ভাই তোমরা আমাকে গালাগালি করার আগে সার্জিস্টে গালাগালি করো, সার্জিস্টে বলো, সে তো বড় বড় বক্তব্য, তার বক্তব্যগুলো তো শোনো, তাই না? আমার বঙ্গবন্ধু আমাকে শিখিয়েছেন, আমার নেতা আমাকে শিখিয়েছেন, শোনো না? পা তো চাটছে সার্জিস, আমরা তো পা চাটি না ভাই। পা চাটার হইলে আমি সাবরিনা হয়তো এই পা চেটে চেটে এই কয়দিনে অনেক উপরের লেভেলে চলে যেতাম। এখন দেখতেন সমন্বয়কদের লিস্টের মধ্যেও হয়তো আমার নাম থাকতো। মানে আমি জানি সেই ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে।
আমি চাইলেই 10-20-50টা মানুষের মন জয় করতে পারি কথা বলে, এই ক্যাপাবিলিটি আমারও আছে। সো 5 আটার দল কারা এটা মানুষ বুঝবে, বোঝে এখন, আরো বুঝবে। হ্যাঁ, যাই হোক, অনেক কথা বলেছি। চোর চোর বাটপারে ভরে গেছে দেশটা। জাস্ট আমার হাসি আসে যে সময় টেলিভিশনের মালিককে গিয়ে হুমকি ধামকি দিয়ে এসে এখন বলে যে আমি করিই নাই, আমি বলিই নাই, এগুলো মিথ্যা প্রচার করা হচ্ছে। সময় টেলিভিশনের যিনি মালিক, যাকে আমাদের খাম্বায় গিয়ে হুমকি ধামকি দিয়ে এসেছে, লিস্ট দিয়ে এসেছে 10-11 জনের, তিনি নিজেই বলেছেন যে হ্যাঁ আমাকে এসে এরকম এরকম বলে গেছে। এখন ওর মুখের মধ্যে মন চায় না যে কতখানি কালি মেখে রাস্তার সামনে দাঁড়া করায় দিতে। চোর, স্রেফ চোর ভাই, মানে জাস্ট চোর বলতেও চোর না, ডাকাত। ডাকাত মানে খাড়ার উপরে ত্রাণের টাকাগুলো মেরে দিল, পুরা গায়েব করে দিল। মানুষের সামনে এক একটা মিমস তৈরি করে, মানুষ সেটা নিয়েই নাচে, পিছনের দরজা দিয়ে পুরা গায়েব। এখন সচিবালয়ে আগুন লাগাই দিল, নিজেদের অপকর্মের সব প্রমাণ লুটপাট করলো, লক্ষ কোটি টাকা এই 4 মাসে চুরি করা হয়ে গেছে, সেই ইগুলারে লুটপাট করে দিয়ে এখন নাম দিচ্ছে আওয়ামী লীগের। ভাই, সাধারণ জনগণ ঘাস খায় না, বোঝে। যাই হোক, অনেকক্ষণ ধরে আছি আমি লাইভে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি তো আমার মতো করে কথা বলি। আমার মনে হয় যে একটা করা উচিত যে আমার সাথে, মানে ওই যে থাকে না শেয়ারে লাইভ করা, এরকম আমি পারি না। আমি মোবাইল সম্পর্কে এত ভালো কিছু বুঝি না। সো এরকম হয়তো করা উচিত যে আমাদের ভাইয়ারা আছেন, আপুরা আছেন, আমার সাথে কথা বলতে চান, এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা উচিত যে আমরা প্রতি সপ্তাহে একবার করে 2-3 জন মিলে একটা লাইভ করবো। এরকম আমি পারি না, আপনারা যদি পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমনে কি করতে হয়। সো যাই হোক, আমি কমেন্ট আর পড়বো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আপনাদের জায়গা থেকে আমার জন্য তো আপনারা অনেক ভাবেন, আমি জানি, অনেক চিন্তা করেন। অনেক ভাইয়াদের, অনেক আপুদের কমেন্ট দেখে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যাই যে এত ভালো কিভাবে মানুষ বাসে। আচ্ছা, একটা ভাইয়া, রিফাত হাওলাদার ভাইয়া, অনেকক্ষণ যাবত একটা কমেন্ট করছিলেন যে আপু সামনের দিকে এগিয়ে যান। অনেকগুলো মানে অনেকবার কমেন্টটা করছে, আমার চোখের সামনে বারবার আসছে, বাট আমি কথার জন্য পড়তে পারছিলাম না। আচ্ছা, এগিয়ে যাও, সবসময় পাশে আছি, লাইভে আসলে সাহস পাই। থ্যাংক ইউ ভাইয়া, আমি এটাই চাই, আপনারা সাহস পান, এটাই আমি চাই। আপনাদের কাছ থেকে তো আমার আর চাওয়ার কিছু নাই। আপনারা আমার কথা শুনে যদি সাহস পান, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় কিছু, অনেক বড় অ্যাচিভমেন্ট, এটাই আমি চাই। সো যাই হোক, অনেকে অনেক কমেন্ট করতেছেন, আমি কারো কমেন্টই পড়বো না আজকে, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। আমি কমেন্টগুলো পড়ে পরে রিপ্লাই করে দিব। আশা করব আপনারা সবাই যে যার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। কারণ সব বিষয়ে সাবধানে থাকাটা, এটা আল্লাহও পছন্দ করেন। সো আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার বাবা অসুস্থ, আপনারা জানেন, এখনো অসুস্থ, সুস্থ হয়নি, তবে অনেকটা সুস্থ আগের থেকে। স্ট্রোক করেছে তো 2 বার। সো আর উনি হচ্ছেন ধূমপান করে, ডক্টর ওনাকে না করেছে সিগারেট খেতে, বাট যেটা নেশা সেটা তো আসলে ফেরানো যায় না। দোয়া করবেন, কার দোয়া কখন কিভাবে আল্লাহর কাছে কবুল হয়ে যায় জানি না। হ্যাঁ, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা বুড়া হয়ে গেছে তো, আমার আব্বা মা দুইজনই বুড়া হয়ে গেছে, ওনারা আমাকে নিয়ে অনেক ভয় পায়। সো আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, এবং আব্বা মা যেন আমাকে নিয়ে এই দুশ্চিন্তাটা বাদ দেয়, বন্ধ হয়। আপনারা সুস্থ থাকেন, সবাই সবার ফ্যামিলিকে টাইম দেন, অনেক বেশি টাইম দেন। দিন শেষে ফ্যামিলি ছাড়া না কেউ কারো না, কেউ আপন না, ট্রাস্ট মি, কেউ আপন না। শুধু ফ্যামিলি, নিজের বাবা মা, ভাই বোন, এই মানুষগুলো ছাড়া কেউ আপন না। আপনাকে ভালোবাসবে, মুখে মুখে অনেক কথা বলবে, বাট একটা বিপদে পড়েন, এই মানুষগুলো ছাড়া আপনি কাউকে পাশে পাবেন না। এটা আমি আমার লাইফ থেকে বলতেছি। আপনাদেরকে আমি আমার গল্প শোনাবো একদিন সময় করে। এতটুকু জীবনে অনেক বড় ধোঁকা খাইছি মানুষের কাছ থেকে। সো যাই হোক, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।